বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানটির ৪৩তম পর্ব দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৭ সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত হয় এবং এরপর আরজেএসসি হয়ে এসে কাজ শুরু করে। বাংলাদেশে কার্যরত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের লবিং অ্যাডভোকেসি, এদের বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা বিনিময় এবং এদের জনবলকে কিভাবে আরও উন্নত করা যায় এর প্রশিক্ষণগুলো দিয়ে থাকে। সর্বোপরি বিভিন্ন অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহের সাথে আমাদের সংস্থাসমূহ দ্যাট ইজ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর তাদেরকে কিভাবে সহায়তা করা যায় এই কাজগুলো করে থাকে। শুধুমাত্র আজকে ৪৩তম পর্বটি আমাদের সদস্য সংস্থা আর্টস বাংলাদেশের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওয়ান ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান। জনাব মুহিত রহমান স্ট্যান্ডার্ড চার্টার্ডে ছিলেন এবং বাংলাদেশের সর্বোচ্চ একটি প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জন্য যেটা আইবিএ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সাথে আছেন আর্টস বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব শামসুল আলম। জনাব শামসুল আলমও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স মাস্টার্স করে এই ক্ষুদ্র ঋণ সেক্টরে তিনি কাজ করছেন। প্রথমেই আমি আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ব্যাংকের কাছে জানতে চাইব, তিনি এবং তার ব্যাংক দীর্ঘদিন থেকে ক্ষুদ্র ঋণ সেক্টরে অর্থায়ন করে আসছেন। আমি শুধু অর্থায়ন বলবো না, ক্ষুদ্র ঋণ সেক্টরের উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগণের সাথে যে একটি সম্পর্ক তৈরি হয় এবং আমাদের জিডিপিতে যে একটি রোল প্লে করা হয়, এইগুলো নিয়ে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা আমাদের সমাজে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে, এই বিষয়টি তিনি কিভাবে দেখছেন? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিন্তু ওভারঅল বাংলাদেশের যদি পটভূমিতে দেখতে চাই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে অবশ্যই একটা বিরাট ভূমিকা পালন করে, যেটা হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আলটিমেট একদম ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে রিচ করতে পারে, যেটা হয়তোবা আমরা ব্যাংক যারা আছি তারা হয়তোবা ওই রকমভাবে আমরা রিচ করতে পারবো না, যেটা আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারে একটা রেভলিউশন কিন্তু আমরা করতে পেরেছি। এবং বিগত বছরগুলোতে আমার মনে হয় ব্যাংকগুলা এমএফআইয়ের মাধ্যমে যে এগ্রিকালচার প্লাস অন্যান্য সেক্টরে যে ফান্ডিং করেছে, সেটাতে কিন্তু আমাদের একটা মেজর সাকসেস স্টোরি কিন্তু আমরা কিন্তু বলতে পারি এবং ব্যাংকগুলোও কিন্তু এর থেকে লাভবান হয়েছে। আমরা যদি নন পারফর্মিং লোন এবং এই সেক্টর থেকে বলি, আমাদের কিন্তু অত্যন্ত সামান্য পরিমাণ আমাদের নন পারফর্মিং লোনের পার্সেন্টেজ যদি বলি যে এই সেক্টর থেকে, এবং ওভারঅল আমি বলতে পারি যে ব্যাংকিং সেক্টরে আমাদের অভাবনীয় সাফল্য আমরা দেখতে পেয়েছি এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে আমরা বিভিন্ন এগ্রিকালচার বলেন অন্যান্য আরও বিভিন্ন সেক্টরে আমরা রিচ করতে পারি। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের বার্থ প্লেস এবং যেখানে আমাদের অভাবনীয় সাফল্য কিন্তু নিয়ে এসেছে আজকের এই যে ইকোনমিক ডেভেলপমেন্টে। এবং আমি বলবো যে ব্যাংকিং সেক্টর আরও সামনের দিকে আরও বিভিন্ন ইনোভেটিভ প্রোডাক্ট সলিউশন নিয়ে কিন্তু এগিয়ে যাবে। রিসেন্টলি আমরা যদি দেখি ক্যাশলেস ইকোনমির ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ভূমিকা নিয়েছে, সেখানে কিন্তু বাংলা কিউআর ইন্ট্রোডিউস করেছে, যেটা আমি মনে করব যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে ব্যাংকগুলো যদি ইন্টিগ্রেট করতে পারে ভবিষ্যতে ডিসবার্সমেন্ট এবং কালেকশনের ব্যাপারে এটা কিন্তু একটা নতুন দিগন্ত নিয়ে আসবে বলে আমি মনে করি। সত্যি যে আমরা যদি ওইভাবে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের যে ক্যাশলেস ব্যাংকিং বা ক্যাশলেস ফাইন্যান্সিং এটা অনেক কাজ দিবে। ধন্যবাদ। আমি এখন চলে যাব জনাব শামসুল আলমের কাছে। জনাব শামসুল আলম, আপনি ইতিহাসে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে অন্য একটা চাকরি করতে পারতেন, তো চাকরি না করে আপনি সমাজ কল্যাণের দিকে এগিয়ে আসলেন। আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে আপনি লাইসেন্স নিলেন, নিয়ে আপনি কাজ করলেন, পর আবার মাইক্রো ক্রেডিট আসলেন। এটা ব্যাকগ্রাউন্ডে কি আমাদেরকে বলবেন, কি কেন আপনি বা কীভাবে এদিকে আসার জন্য এতটা ব্রতী হলেন? ইতিহাস মানেই পূর্বের ঘটনা মুখস্থ করার বিষয় নয়। ইতিহাস মানেই সমাজের চিত্র দেখা, বৈষম্য সৃষ্টি হয় কেন সেগুলো দেখা, এবং সভ্যতা থেকে সমাজ যে উন্নয়ন ঘটে সেটা, সরকারের যে পালাবদল হয়, রাজ্য শাসন রাষ্ট্র শাসনের যে পরিবর্তন হয়,
সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সার্বিকভাবে যে সরকারি পরিবর্তন হোক, যে সরকারি পরিচালনা করুক, সরকারের সাথে অর্থনৈতিক একটা বিশাল সম্পর্ক থাকে। তো আমি ছাত্র জীবনেই যখন আমি ইউনিভার্সিটির হলে থেকেছি, তখন দেখেছি যে শেষ পর্বের বড় ভাইরা চাকরির জন্য পেপার পড়া, নিয়োগ বিজ্ঞপ্তি দেখা একটা সবসময় অস্থির হয়ে থাকতো। তা আমি মনে করতাম যে আমি তো একটা নিজেই উদ্যোক্তা হতে পারি। তো নিজে উদ্যোক্তা হলে নিজের কর্মসংস্থান হবে নিজের প্রতিষ্ঠানে, আবার আমি এই প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে পারবো। মূলত সেই জন্যই আমি কখনোই চাকরির জন্য আবেদন করিনি, নিয়োগ বিজ্ঞপ্তিও আমার দেখা হয়নি। 1998 সালে আমি একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান আর্জ বাংলাদেশ প্রতিষ্ঠা করি। প্রথমে আমার বয়স্ক শিক্ষা, তারপরে শিশু, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্রমুক্ত সমাজ গঠনে যে সমস্ত কার্যক্রম, সেগুলো আমি বহুবার করার চেষ্টা করেছি। সেগুলো কি সমাজ কল্যাণে আপনাকে সহযোগিতা করতো না আপনার বাইরের কোনো? আমি প্রথম দিকে সমাজ কল্যাণে ছোট ছোট সহযোগিতা পেয়েছি, আর্থিক সংস্থা, প্লাস আমি উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর, একসময় বয়স্ক শিক্ষা কার্যক্রম ছিল, সেই বয়স্ক শিক্ষা কার্যক্রমও আমি সাথে সম্পৃক্ত ছিলাম। এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করে, পোস্ট লিটারেসি অ্যান্ড কন্টিনিউ এডুকেশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট, সাক্ষরতার হার বৃদ্ধি করার পরে এই সমস্ত মানুষকে কিভাবে ছোট ছোট ট্রেনিং দিয়ে তাদেরকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা যায়, জি, হিউম্যান ডেভেলপমেন্ট। তখনই মূলত আমার এই মাইক্রো ক্রেডিটে, কিভাবে মাইক্রো ক্রেডিটে শিফট? আমি মাইক্রো ক্রেডিটে শিফট করার উদ্দেশ্য হলো যে আমি যখন কাজ করতে গেলাম, তখন দেখলাম যে অনেকের ভালো ভালো প্রশিক্ষণ নেওয়া আছে, অনেক সচেতন আছে, অনেক পরিশ্রমী আছে, আবার উদ্যোগও আছে। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু ছোট ছোট মূলধন তাদের দরকার। এই মূলধনের যোগান দিতে যেই আমার এই মাইক্রো ক্রেডিট সোর্সিং করা এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের কাছে হাত বাড়ানো, এবং পরবর্তীতে এই 11টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা। এখন আপনার ব্রাঞ্চ কতগুলো? এখন আমার আর্জ বাংলাদেশের ব্রাঞ্চ 82টি এবং 43,000 সদস্যকে আমরা ঋণ দিয়েছি 11টি জেলার মধ্যে। আপনাকে দেখে যেন অন্যরা শিখে যে চাকরি নয়, আমরা কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করব, নিজের কর্ম নিজেই আবিষ্কার করব। থ্যাংক ইউ। আমি আবার চলে যাচ্ছি ব্যবস্থাপনা পরিচালক ওয়ার্ল্ড ব্যাংকের নিকট। বর্তমান অবস্থার প্রেক্ষিতে কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আপনারা আমাদের এমএফআইয়ের মাধ্যমে লিঙ্কেজ করার চিন্তাভাবনা করছেন, এবং এটা করার জন্য আসলে আপনাদের আগ্রহ যেটা তৈরি হয়েছে, এটার পেছনে অন্য কোনো কারণ কাজ করে কিনা, আপনাদের আর্থিক বা আপনাদের ব্যবসায়িক? মাইক্রো ফাইন্যান্সে কিন্তু আমি যেটা বলছিলাম যে একদম ক্ষুদ্র, যেটা আমাদের, আপনিও যেটা বলছিলেন যে একেবারে এক্সট্রিম শেষ এন্ডে আপনি রিচ করতে পারি, যেটা অন্যান্য সেক্টরে কিন্তু রিচ করা সম্ভব না, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে আমি আমার পূর্বের ব্যাংকেও আমার প্রায় 18-20 বছর এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং সামনে আমাদের যদি দেখি যে এমএফআইগুলো কিন্তু আরও বড় হবে, সেখানে কিন্তু প্রচুর বিদেশি সংস্থা আছে, তারা কিন্তু রিস্ক পার্টিসিপেশন, অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসতেছে। আমাদের যদি ভবিষ্যতে আরও এক্সপ্যান্ড করতে হয়, তাহলে কিন্তু একটু রিস্ক পার্টিসিপেশনের দিকে একটু দেখতে হবে, যে বিদেশি যারা আপনার বিভিন্ন মাল্টিল্যাটারালরা যারা এই সেক্টরে আমাদেরকে বিভিন্ন সহায়তা দিতে চায়, তাদেরকে কিভাবে পার্টনারশিপে কিন্তু আনা যায়, এবং বাইরের ফান্ডিং, অন্যান্য জিনিস কিভাবে রিচ আউট করা যায়, সেটা কিন্তু অবশ্যই দরকার। এবং দেশের যদি নেক্সট লেভেল অফ ডেভেলপমেন্ট করতে হয়, মাইক্রো ফাইন্যান্স, এসএমই, মিডল এন্টারপ্রাইজ, এইসব সেক্টরে কিন্তু বিল্ড আপ করতে হবে। আমরা যদি দেখি যে বড় কর্পোরেট সেক্টর অবশ্যই তাদের দেশের বর্তমান উন্নতির পিছনে তাদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু বড় কর্পোরেটের সাথেও যদি ওভারঅল যদি সামষ্টিক আপনি অর্থনীতির উন্নতি চান, তাহলে মাইক্রো ফাইন্যান্স এবং এসএমই এই সেক্টরে উন্নতি করতে হবে। টেকনিক্যাল ইনোভেশন প্লাস এই টাইপের জিনিসগুলোতে আমাদের বাইরের যারা এক্সপার্ট আছে তাদেরকে কিভাবে এনগেজ করা যায়। আর ক্যাশলেসে আমি বললাম যে কিভাবে ডিজিটালি আমরা, কারণ আরও কিন্তু এক্সপ্যানশন হবে এখানে, আমাদের এনপিএল এবং অন্যান্যতে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু এক্সপ্যান্ড করতে হলে তো এই জিনিসগুলোর উপরে আমরা কিন্তু সামনের দিকে আরও ফোকাস করতে চাই, এবং আমরা মনে করি যে এখানে একটা খুবই ভালো সম্ভাবনা আছে মাইক্রো ফাইন্যান্স সেক্টরের সামনের দিকে। প্রত্যন্ত অঞ্চলের লোকদের সাথে লিঙ্কেজটা তৈরি করার জন্য
আপনার কি পরামর্শ হচ্ছে কিভাবে লিঙ্কেজটা আরো স্ট্রং হতে পারে? আমার মনে হয় যে ডিজিটাল কানেক্টিভিটি, ইনফরমেশন নেটওয়ার্ক কিভাবে আমরা আরেকটু, ধরেন আপনার ব্যাংকগুলো কি আপনার, ধরেন আমি যদি লেন্ডার হই তাহলে কিভাবে আমি ডিজিটালি পুরো ইনফরমেশন, পেমেন্ট ট্র্যাক রেকর্ড, অন্যান্য জিনিসগুলো কিভাবে এআরএস এর মতো প্রতিষ্ঠান কিভাবে করছে, আমরা যদি আরও ক্লিয়ারলি ট্রান্সপারেন্টলি দেখতে পাই তাহলে ব্যাংকগুলো আরও উদ্বুদ্ধ হবে আরও কিভাবে ফান্ডিং এবং অন্যান্য ফেসিলিটিগুলো আরও কিভাবে দিতে পারে। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এনপিএল এর দিক থেকে চিন্তা করলো যে মাইক্রো সেক্টর এটা ভেরি লো, এখানে একটা সম্ভাবনার জি 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 অবশ্যই। এই ক্ষেত্রে কি আপনার মনে করেন যে আসলে এখন যে প্রিভেইল করছে যে ইন্টারেস্ট রেটটা আমাদের ব্যাংকিং সেক্টরে, এটাতে বিভিন্ন কারণে হাইতে থাকতেই হচ্ছে, তো এটাকে আমরা মাইক্রো ফাইন্যান্স সেক্টরের জন্য কোনোভাবে কি সরকার বা বাংলাদেশ ব্যাংক এটাকে আরও লো চিন্তা ভাবনা করতে পারে কিনা, লোয়ার রেট? একসময় আপনি জানেন যে এগ্রিকালচারে বাংলাদেশ ব্যাংক 9% দিয়েছিল এমএফআইগুলোকে, পরবর্তীতে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এটা এখন আর কার্যকর নেই। এরকম কোনো চিন্তাভাবনা, যেহেতু লোয়ার এনপিএল, আমি সেই কারণে না না অবশ্যই সেই ক্ষেত্রেই আমি আপনাকে বললাম, ওই যে ধরেন আপনার আমি নাম বলবো না, আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে বড় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে আমরা এরকম মাল্টিল্যাটারাল এজেন্সির কাছ থেকে রিস্ক পার্টিসিপেশন নিয়ে এনে তারপরে ইন্টারেস্ট রেটটা কিন্তু লোয়ার ইন্টারেস্ট রেটে কিন্তু ফান্ডিং করতে পেরেছে। এই জাতীয় কিছু বিভিন্ন স্ট্রাকচারাল ইনোভেশনের দিকে আমাদের খেয়াল করতে হবে। অবশ্যই একটু লোয়ার ইন্টারেস্টের দিকে তো আমাদের যেতে হবে, এবং আমি এই জন্যই বলছিলাম যে ডিজিটাল প্লাস অন্যান্যভাবে যদি ইনফরমেশন, আপনার বড়োয়ারের ইনফরমেশন পাস ডিউ হচ্ছে কিনা, ওভার ডিউ থাকছে কিনা, এইসব যদি মনিটরিং এর তথ্যগুলো যদি আমি ডিজিটালি ব্যাংকগুলো জানতে পারে তাহলে অবশ্যই হয়তো বা আরেকটু বেটার রেটে হয়তো বা সামনে অদূর ভবিষ্যতে করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বিষয়টা তুলে ধরলেন। শুধু দর্শকবৃন্দ, চলুন আমরা এখন আর্টস বাংলাদেশের বিভিন্ন তথ্য নিয়ে একটি ভিডিও চিত্র দেখে আসি। মানুষের সেবা, মানুষের কল্যাণের জন্যই 1998 সালে আর্টস বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়। মূলত উদ্দেশ্য ছিল গ্রামীণ জনগোষ্ঠী নিয়ে কাজ করা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে দেখেছি যে আমাদের এলাকায় অনেকেই বেকার আছে। তা আমার উদ্দেশ্য ছিল ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমারও কর্মসংস্থান হবে এবং এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে অপ্রতভাবে জড়িত থেকে তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে পারবো। যথেষ্ট সুযোগ আছে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর উচ্চ মূল্যে তাদের উচ্চ সুদে মূলধন সংগ্রহ করতে হয়। সরকার যদি সহযোগিতা করে স্বল্প মূল্যে এমএফআইদের মাধ্যমে, তাহলে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। আরেকটা হলো যে এমএফআই যখন কোনো উদ্যোক্তাকে ঋণ দেয়, সেই উদ্যোক্তার তারা যে কাজে ঋণ নেয় এই ঋণটা তারা মনিটরিং করে থাকে। যশোরে অনেক পার্স তৈরি হয়। আমরা অনেক উদ্যোক্তার কাছে শুনেছি যে তাদের ব্র্যান্ডিংয়ের ঘাটতি থাকায় তারা অনেক সময় মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না লিখে তারা মার্কেটিং করছে, মেড ইন বাংলাদেশ তারা লিখতে পারে না। আমার বিশ্বাস মেড ইন বাংলাদেশ লিখে কারখানাগুলোর মালামাল দেশব্যাপী মার্কেটিং করে মেড ইন বাংলাদেশ দিলে তাহলে উদ্যোক্তারা আরও উৎসাহিত হবে এবং নতুন নতুন যুবকরা এই ধরনের কারখানা স্থাপন করবে বলে আমার বিশ্বাস। আমরা দেখেছি যশোরের একটা আইসক্রিমের কাঠি, এই কাঠিগুলোর একটি ফ্যাক্টরি যশোর জেলা চৌগাছা উপজেলায় আছে। সেখানে অন্তত 50টি পরিবারে মহিলারা এই কাঠিগুলো সাইজ করে। আমরা যদি নারীকে আত্মকর্মসংস্থান নিয়ে আসতে পারি তাহলে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। এই নারীদের অর্থনৈতিক উন্নয়নের বাইরে রেখে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। মানুষ হলো যখন ক্ষতিগ্রস্ত হয় তারা মাইগ্রেট হয়ে শহর অঞ্চলে চলে আসছে, সেখানকার জমি পড়ে থাকছে, সেখানে সরকার চেষ্টা করছে, এনজিওরা চেষ্টা করছে, এমএফআইগুলো চেষ্টা করছে মানুষকে বিভিন্ন রকমের চাষাবাদ করানোর জন্য। আমরা সবাই ঢাকামুখী না হয়ে যাই, শহরমুখী না হয়ে যাই, অ্যাডাপ্টেশন করেই আমরা স্ব অঞ্চলে কলকারখানা স্থাপন করে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। মাইক্রো ফাইন্যান্সের ট্যাক্সের যে বিষয়টা, সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির বিধিমালা আছে, সেখানে উদ্বৃত্ত তহবিলের 50% বেশি আমানত নেওয়া যায় না এবং পার্সোনাল লোন নেওয়ার ব্যাপারেও অনেক বিধিনিষেধ আছে। যদি সরকার চায় বা আইন সংশোধন করে এই ঋণ স্থিতির 70% বা 80% যদি আমানত নিতে পারে, এমএফআইগুলো মানুষের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে
আমানত নিয়ে, সঞ্চয় নিয়ে তাদের যে টেকসইত্ব সেটা আরও সম্প্রসারণ করতে পারবে এবং সামগ্রিকভাবে একটা উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস। আপনাদের যে টোটাল কার্যক্রম আমি দেখলাম, আপনাদের হেলথ আছে, আপনাদের এডুকেশন আছে, আপনাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, এগুলোর সাথে আপনার মাইক্রো ক্রেডিট কাজটা করছেন। এখন তাহলে মাইক্রো ক্রেডিটের যে বড়োয়ার বা যে মেম্বারগুলো, এই মেম্বারগুলোর মাধ্যমেই কি আপনি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ হেলথ সার্ভিস, আপনার এডুকেশন সার্ভিস, অ্যাওয়ারনেস সার্ভিস, এগুলোর মাধ্যমে দিচ্ছেন, না আদার পিপল অথবা আদার সেগমেন্টকে আপনি হেল্প করছেন? এটা দুইটার অন্য, এটা আমি দেখতে চাচ্ছি, এটা যদি একটু বলেন। এবং আপনার একই সাথে আপনার টোটাল যে কাজের বর্ণনা, এটাও যদি আমাদের, আপনি এখন কি কি কাজ করছেন? আমাদের যে অঞ্চলে কার্যক্রম, আমরা যখন ডোনারের কাছে কোনো প্রপোজাল প্লেস করি, তখন ওরা লোকেশন, সাইট এগুলো জানতে চায়। যেমন ধরেন আমার হাওড় অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে আমার আই ক্যাটারাক্ট প্রোগ্রাম আছে, ডলারে ডে অস্ট্রেলিয়া। ওরা আমাদের প্রতি বছর 50,000 থেকে 75,000 ইউএস ডলার আমাদের ফান্ডিং করে এই আই ক্যাটারাক্ট অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচিতে। সেটা চাইলে কিন্তু আমার এই গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়া অঞ্চলে করতে পারি না, কারণ ওরা অনেক সময় জায়গা চয়েস করতে বলে যে রিমোট এলাকায়, যাদের দুর্যোগপূর্ণ এলাকা, চর অঞ্চল, রিস্ক করতে পারে না মানুষ, ডাক্তারের কাছে সহজে আসতে পারে না, ওই সমস্ত জায়গায়। আরেকটা প্রজেক্ট আছে যে আমরা অনেক দিন ধরেই, যেমন আপনারা অনেকেই জানেন না, আর্জ বাংলাদেশ সবসময় গাছ, পানি এবং পাখির সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই। আমি বলে আসি এবং আমি করেও যাই। আমরা একটা ডোনারের সহযোগিতায় আমরা পার্বত্য অঞ্চলে কাজ করি, বান্দরবন, ইকো ট্যুরিজমের উপরে। যে আমাদের ট্যুর অপারেটর যারা আছে, সেই ট্যুর অপারেটরদেরকে আমরা ইকো ট্যুরিজমে কীভাবে নিয়ে যেতে পারি। কারণ অনেক জায়গায় আছে যেখানে স্থানীয় লোকজনদের ছাড়া যাওয়া যায় না, সেই স্থানীয় লোকজনদেরকে আমরা ট্রেন আপ করছি। সুইস ডেভেলপমেন্ট, ডোনার এজেন্সি, এরা মাইক্রো ক্রেডিটের মেম্বারও। মাইক্রো ক্রেডিটের মেম্বার না হলে তাদের আর্থিক যে অন্তর্ভুক্ত, এগুলোর সাথে সম্পৃক্ত না করতে পারলে তাদের তো জীবন জীবিকারও একটা বিষয় থাকে। আর আমাদের সদস্যদের মধ্যেও কিন্তু হেলথ অ্যাওয়ারনেস, তারপরে আমাদের সদস্যদের ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া, তারপরে আমাদের যে নারীর ক্ষমতায়নে বলতে যেগুলো বোঝায় প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপরে আমাদের বিভিন্ন সময় ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে কিছু ক্ষেত্রে এসএমই লোন দেয়। এসএমই লোন দিতে গেলে তাদের কিছু প্রশিক্ষণ দিতে হয়। আমাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানেও প্রশিক্ষণ, আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। সেখানে আমাদের সদস্যদের পরিবারের উপযুক্ত সদস্য আছে, তাদেরকেও অনেক সময় প্রশিক্ষণ দিয়ে এই সমস্ত কাজ, ছোট ছোট কার্যক্রমে। মূল কথা হলো আপনি যে কাজগুলো করে থাকেন, এগুলো মাইক্রো ক্রেডিট মেম্বারের থেকে আলাদা কিছু না। এটাই আসলে আমাদের সবচেয়ে জানার, যে আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো নিম্ন আয়ের মানুষের জন্য করছি, এবং এর সাথেই আমরা তাদেরকে অর্থায়নের জন্য যে একটা ভিত তৈরি করা দরকার। উদ্যোক্তা সৃষ্টিতে কিন্তু আমরা অনেক বড় ভূমিকা রাখছি। থ্যাংক ইউ। আমাদের উদ্যোক্তাগুলোই কিন্তু পরবর্তীতে ব্যাংকে লার্জ স্কেলে ইনভলভ হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই মাইক্রো সেক্টরের ফান্ড কম্পোজিশনে পিকেএসএফ 6-7% মতো দেয়, আপনারা দিচ্ছেন 14 মতো, তাহলে 14 আর 6 20, আর সেভিং 440 হলো 60, আর বাকি 40%ই কিন্তু প্রতিষ্ঠান নিজস্ব অর্থ, এবং নিজস্ব অর্থটা জিরো কস্টে ক্যালকুলেশন করা হয়। এই টোটাল স্ট্রাকচারের মধ্যে আপনি আমাদেরকে যদি কোনো পরামর্শ দেন যে কিভাবে এই অর্থায়ন বা এদের ফান্ডিং সিস্টেমটাকে আরও ডেভেলপ করা যায়। একটু আগে আপনি বলেছিলেন যে বাইরের ফান্ড আনার জন্য একটা স্ট্রাকচার, মানে বিশেষ করে রিস্ক মিটিগেশনের জন্য এটা বলেছিলেন। আর কোনো বিষয় কি আপনার পরামর্শ আছে কিনা, যেটা বর্তমান স্ট্রাকচারে আছে বা যেটা দরকার, এটা করতে পারলে ভালো হয়? বর্তমান সরকার কিন্তু একটা জিনিসের উপরে সিগনিফিকেন্টলি ফোকাস করবে, হচ্ছে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট। আচ্ছা, এই এরিয়াটা কিন্তু একটা দেখার বিষয় আছে। কিছু কিছু মাইক্রো ফাইন্যান্স কিন্তু আপনার বিভিন্ন বন্ড কিন্তু আগে ইস্যু করেছে। সো ভবিষ্যতে যদি এরকম কোনো সিকিউরিটাইজেশন, এরকম একটা মেকানিজমে যদি এরকম একটা বন্ড মার্কেট ডেভেলপমেন্টের ব্যাপারে আইনে আছে, সো এরকম যদি মাইক্রো ফাইন্যান্স সিকিউরিটাইজেশন করে যদি এরকম কিছু বন্ড একসাথে সিডিএফ কোনো একটা অ্যাঙ্কর করলো, বা এই ধরনের একটা এসপিভি
ক্রিয়েট করে যদি ওই ধরনের করা যায় তাহলে কিন্তু একটা ডিফারেন্ট ফান্ড কিন্তু অ্যাট্রাক্ট করা যেতে পারে ব্যাংকিং সেক্টরের বাইরেও ক্যাপিটাল মার্কেট ফান্ডে। কারণ ব্যাংকিং সেক্টরে তো ফান্ড আছে, ব্যাংকিং সেক্টর তো বিভিন্ন খাতে ইনভেস্ট করছে, একটা ক্রেডিট অ্যাপিটাইটের ব্যাপার আছে, কিছুটা আমরা রিস্ক পার্টিসিপেশন যেটা কথা বললাম যে মাল্টিল্যাটারাল বা বিদেশি সংস্থার থেকে কিভাবে এনে কিছু ফান্ডিং আনবো। আরেকটা আমি মনে করি যে এখন হয়তো সময় এসেছে যে বন্ড মার্কেট ক্যাপিটাল মার্কেটে কিছুটা মাইক্রো ফাইন্যান্স কিন্তু যেতে পারে। গ্রিন যেমন একটা গ্রিন সাস্টেনেবল কিন্তু একটা ইন্টারন্যাশনালিও কিন্তু এটার একটা বিশাল একটা Acceptance রয়েছে যেখানে মাইক্রো ফাইন্যান্সে কিন্তু গ্রিন এগ্রিকালচারে কিন্তু কিছু করা যেতে পারে। সো ওই সেক্টরে বন্ড আপনার যদি করা যায় তাহলে হয়তো বা আপনার সেখানে কিন্তু একটা ডিফারেন্ট ফান্ড একটু বেটার রেটে কিন্তু হয়তো অরিজিনেট করা যেতে এর পারে। সাথে আমি আরেকটু আপনার নেব যে কৃষির ক্ষেত্রে যেমন ব্যাংক সবসময় একটা নির্দিষ্ট ইয়ারলি প্ল্যান করে থাকে, কৃষি ঋণের ক্ষেত্রে আর কোনো ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা বিএডিসির সাথে ট্যাগ করে? আপনার কোনো অভিজ্ঞতা এই বিষয়ে আছে? না অবশ্যই না, অভিজ্ঞতা নাই, কিন্তু অবশ্যই এটা করা যেতে পারে। এই টাইপের সরকারের প্রতিষ্ঠানের সাথে এরকম কোনো যদি সিকিউরড ফ্যাসিলিটি থাকে যেখানে আপনার ব্যাংকগুলো যদি একটা সিকিউরড থাকে যে রিপেমেন্টটা হবে ওরকম সরকারি প্রতিষ্ঠান থেকে, অবশ্যই ওই ধরনের কিন্তু করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে এই সেক্টরে ডেফিনেটলি প্রান্তিক পর্যায়ে মানুষকে আমরা রিচ করতে পারি। আমরা একটা জিনিস বললাম এনপিএল এর হার অনেক কম, সেই কারণে ব্যাংকাররা যথেষ্ট খুশি আপনাদের সেক্টরের উপরে, এবং এটাতে অবশ্যই একটা ভ্যালু অ্যাডিশন হয়, সোশ্যাল ইম্প্যাক্ট সব কিছু যদি আমরা চিন্তা করি। ডিজিটাইজেশনের কথা বললাম, ক্যাশলেসের কথা বললাম, তারপরে আপনার বাইরের ফান্ড অ্যাট্রাক্ট করা যেতে পারে। সো আপনি যেটা বললেন যে অবশ্যই এই সেক্টরটা দেখা যেতে পারে, কারণ এখন সময় এসেছে যে আরও ফান্ডিং কিভাবে বাড়ানো যায়, কিন্তু সামনের দিকে তো ইকোনমি আরও সিগনিফিকেন্টলি গ্রো করবে। তাহলে শুধু ব্যাংকিং সেক্টরের কিছু ফান্ডের উপরে ডিপেন্ড করে তো আপনার চলবে না। সো আপনার এই জন্যই আমি ক্যাপিটাল মার্কেট এবং বন্ড মার্কেটের কথা তুললাম। শুধু কর্পোরেট কেন আসবে, মাইক্রো ফাইন্যান্স বন্ড, এগ্রিকালচার বন্ড, এই ধরনের তো গ্রিন বন্ড, এই ধরনের তো আসা যেতেই পারে। এখন যে সিনারিও আমাদের আছে রেগুলেটরি সিনারিও, এখানে কোনো সংশোধনের প্রয়োজন কিনা যেটা আপনি ভাবছেন, শুধু আপনার নিজের ব্যক্তিগত মতামত এবং আপনি কি হলে এই সেক্টরটা আপনার একার প্রতিষ্ঠানের বিষয় চিন্তা না করে সামগ্রিকভাবে বলবেন যে কি করা যেতে পারে। এটা একটা একটু জটিল প্রশ্ন। সহজভাবে যদি বলি যে আমাদের যে কোনো উন্নয়নে সরকারের তো বিশাল ভূমিকা আছে, সরকারের ভূমিকা ছাড়া আমরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো না। সরকার আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো রেখেছেন আমাদের নিয়ন্ত্রণ করার জন্য, অনেক সময় তাদের প্রশাসনিক দীর্ঘসূত্রতা থাকে, তারপর যে কোনো অনুমোদনের বিষয়ে খুব দেরিতে হয়। তো সেই সংস্কারগুলো তো ডেফিনেটলি সবার জন্য প্রয়োজন। আর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো যদি আমাদের দিক নির্দেশনা দিয়ে জবাবদিহিমূলক ব্যবস্থা পুনর্বর্তন করে আমাদের সকল সংস্থাগুলো যদি ভালোর দিকে মুভ করাতে পারে, অবশ্যই সেগুলো ভালো দিক। তো কিছু কিছু সময় অনেক প্রতিষ্ঠান, আমিও অনেক সময় সমস্যায় পড়ে থাকি। যেমন ধরেন আমার অনেক ব্যাংকের ফাইন্যান্স আছে, আমি হয়তো মনে করি যে এই ফাইন্যান্সটা আমার অক্টোবর নভেম্বরে দরকার, আমি হয়তো প্রপোজাল দিয়েছি জুন মাসে, প্রপোজাল হয়তো পাস হতে হতে ফেব্রুয়ারি মাস লেগে গেল। তো এটা একটা দীর্ঘ সত্যতা। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি প্রপোজাল দিয়েছি ফেব্রুয়ারি মার্চ মাসে, প্রপোজাল পাস হলো এই রেইনি সিজনে। এই রেইনি সিজনে আমার যে রিভলভিং ফান্ড আছে এটাই আমি ডিসবার্স করতে পারি না, বরং ব্যাংক কিছু কিছু সময় আমাদের পুশ করে, যেটা চ্যানেলের মাধ্যমে আপনার উপস্থিতিতে আর ব্যাংকের এক ম্যানেজিং ডিরেক্টর মহোদয় আছেন, আমাদের মাঝে মাঝে স্যাংশন লেটার দিয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো বলে 30 ডেজের মধ্যে ডিসবার্স করতে হবে। এটা অনেক প্রতিষ্ঠানে পজিটিভ, কিন্তু পজিটিভ আপনাকে টাকা দিতে পজিটিভ না, পজিটিভ না, পজিটিভ না, এর কিছু ব্যাড সাইড আছে। যেমন ধরেন এই মুহূর্তে আমার প্রতিষ্ঠানের 57 কোটি টাকা রিসিভেবল আছে পার মান্থ। এখন ব্যাংক যদি 20 কোটি টাকা দিয়ে যদি বলে এটা ডিসবার্স করতে হবে এই 1 মাসের মধ্যে, তাহলে ওই মাসে আমার ডিসবার্সে যাবে 80 কোটির কাছাকাছি, যেটা সম্ভব না। এই জন্য ব্যাংকের টাকা ব্যাংকে রেখে আমাদের অনেককে সুদ দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকের লস না। আরেকটা হলো যে ব্যাংক সবসময় বড় প্রতিষ্ঠানগুলোকে মানে হাইলাইট করে দেখতে চায়। আমার যখন 50 লাখ টাকা আউটস্ট্যান্ডিং ফিল্ডে ছিল, তখন সোনালী ব্যাংক আমাকে 50 লাখ টাকা ফাইন্যান্স করছিল 2008 সালে। সেখান থেকে একটা ধীর গতিতে আস্তে আস্তে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো ব্যাংক যদি ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যে উদ্যোক্তা তৈরি করি, আমিও উদ্যোক্তা, আমরাও উদ্যোক্তা তৈরি করি,
তাদেরকে কিন্তু আমরা 5 লাখ 10 লাখ দিতে দিতে আমরা কিন্তু এখন 25 লক্ষ টাকা পর্যন্ত মাইক্রো ফাইন্যান্সে ঋণ দিয়ে থাকি। তো ব্যাংক যদি মনে করে যে একটা প্রতিষ্ঠানকে 50 কোটি 100 কোটি না দিয়ে আমরা 20টা বুঝতে পারছি প্রতিষ্ঠানকে আপনি দিই, কি বলছেন। আসলে তাহলে সকল প্রতিষ্ঠানে হ্যাঁ, যদি ঠিক ভালো আছে, হয়। কিন্তু এখানে ব্যাংকেরও তো আপনার সেফটি দেখতে হবে, সিকিউর দেখতে হবে, দুইটাই। কারণ আপনারা যেটা ভাবছেন আমাদের মাইক্রো সেক্টর ছোট প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ ব্যাংক এগিয়ে এসছে, আপনি দেখছেন এখন আগের তুলনায় কিন্তু অনেক অনেক ছোট প্রতিষ্ঠানকে দিচ্ছে। এখানে ব্যাংকেও ভাবতে হচ্ছে একটা জিনিস যে তার টাকাটা সেফ কিনা, হ্যাঁ সিকিউর কিনা, এবং রিটার্নটা ঠিক মতো আসবে কিনা। কারণ ব্যাংকের কোনো উপায় নাই, ডিপোজিটরকে সুদ দিতেই হবে। আমাদেরকে সময় দিচ্ছে, আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের বিজ্ঞ অতিথিগণ নিকট থেকে অনেক পরামর্শ পেলাম। এই পরামর্শগুলো আমাদের পরবর্তী কাজে যথেষ্ট সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। আমরা এভাবে আমাদের অনুষ্ঠানটি ভবিষ্যতেও পরিচালনা করে যাব এবং নতুন অতিথিগণকে নিয়ে আবার আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।